আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, গাজা চুক্তির মধ্যস্থতাকারী পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইসরায়েল চুক্তির শর্তগুলো মেনে চলবে। বাকি যেসব ইসরায়েলিরা এখনও হামাসের জিম্মায় রয়েছে তাদের মুক্তির জন্য এটি নিশ্চিত করতে হবে। সংগঠনটির নেতা ও মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, যদি তারা বন্দীদের জীবনের প্রতি গুরুত্ব দেয় তবে অবশ্যই দখলদারদের চুক্তি মেনে চলার বিষয়টি যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। গাজা চুক্তির প্রথম ধাপে ৬ষ্ঠ দফার বন্দি বিনিময়ের পর দ্বিতীয় ধাপে এই চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি। হামাস বলেছে, শর্ত মোতাবেক ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু না হলে চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকর হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার সন্ধ্যায় ইসরায়েলে পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। রয়টার্স বলছে, এই সফরে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন রুবিও। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি নিয়েও ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আলোচনা হবে তার। গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলের 2 কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ৩ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়ার আগে গাজার খান ইউনিস শহরে একটি মঞ্চের দিকে তাদের নিয়ে যেতে দেখা যায় হামাস যোদ্ধাদের। সেখানে জমায়েত হওয়া লোকজনের উদ্দেশ্যে ৩ জনকে বক্তব্য দিতে বলা হয়। তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় বাকি জিম্মি ও বন্দি বিনিময় শেষ করার আহ্বান জানান। এরপর তাদের রেড ক্রসের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে মুক্তি পাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন সাগুই দেকেল চেন, শাশা ক্রুপানভ ও ইয়াইর হর্ন। তাদের ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীও। জিম্মিদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হন লোকজন। এ সময় তাদের হাতে যুদ্ধবিরতি পুরোপুরি শেষ করুন লেখা পোস্টার ছিল। এর কিছুক্ষণ পরেই ইসরায়েল পরিচালিত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী একটি বাস দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের স্বাগত জানান সেখানে উপস্থিত ফিলিস্তিনিরা। এছাড়া নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে ফিলিস্তিনি বন্দীরা গাজায় পৌঁছান। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এরপর থেকে ৬ বার ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হয়েছে। ৬ষ্ঠ দফায় ৩ জন সহ এই পর্যন্ত মোট ১৯ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের। গাজায় যুদ্ধবিরতি হবে ৩ ধাপে। এর মধ্যে প্রথম ধাপ চলবে ৪২ দিন। শুক্রবার হামাসের একজন কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা কয়েকদিনের মধ্যে শুরু হবে। এ বিষয়ে ওয়াকিবহুল একটি সূত্র একই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে গতকাল যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল গেছেন। ইসরায়েলিদের দেওয়া বাধ্যতামূলক পোশাক পরিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। শনিবার মুক্তির পরই তারা প্রকাশ্যে পোশাকগুলো পুড়িয়ে ফেলেন। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের গায়ে জোরপূর্বক একটি নির্দিষ্ট ডিজাইনের টি শার্ট পরিয়ে দিয়েছে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ, যেটিতে ছিল ইসরায়েলি প্রতীক ও স্লোগান লেখা। বিষয়টি ফিলিস্তিনিদের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। খোদ ইসরায়েলেও বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে। শনিবার সকালে ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ কান কিছু ছবি প্রকাশ করে, যাতে দেখা যায় বন্দীদের গায়ে সাদা পোশাক, যার গায়ে ইহুদিদের প্রতীক ডেভিডের তারকার ছবি এবং ইসরায়েলি কারা কর্তৃপক্ষের লোগো রয়েছে। এগুলোর পাশেই লেখা রয়েছে কিছু কথা, যার বাংলা অর্থ, আমরা ভুলি না এবং আমরা ক্ষমা করি না। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ বন্দীদের এসব পোশাক পরতে বাধ্য করেছে এবং ছবি তুলে সেগুলো প্রচার করেছে। কারাগারের চত্বরে তাদের এসব পোশাক পরিয়ে মাথা নিচু করে তারপর ছবি তোলা হয়। তবে ইসরায়েল থেকে ফিরেই তারা এর প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজার খান ইউনিস শহরের ইউরোপিয়ান গাজা হাসপাতালের চত্বরে বাস থেকে নেমেই কিছু মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ও তাদের পরিবারের সদস্যরা মিলে পোশাকগুলোতে আগুন ধরিয়ে দেন।
এ সময় তারা মুক্তিকামী আন্দোলনের পক্ষে ও দখলদার বিরোধী স্লোগান দিতে থাকেন। এদিকে গাজা ভূখণ্ডের ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২৫ ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮,২৬০ ছাড়িয়ে গেছে। আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ২৫ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪৮,২৬৪ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় আরও ১২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,১১,৬৮৮ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ থামাতে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনার পরিকল্পনা হয়েছে তাতে ইউরোপকে যুক্ত করা হবে না। শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেছেন ইউক্রেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ। শান্তি আলোচনায় ইউরোপ অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে কেইথ কেলগ ইউরোপের সঙ্গে শুধু আলোচনার বিষয়ে পরামর্শ করার ইঙ্গিত দেন। আলোচনায় ইউরোপকে সরাসরি যুক্ত করা হবে না তা স্পষ্ট করে তিনি বলেন, এটা ঘটবে না। এটা ব্ল্যাকবোর্ডের ওপর চকের মতো, শুধু একটি ঘষা দিতে পারবে। তবে আমি আপনাদের যা বলছি তা আসলেই সত্যি। তবে তার এই বক্তব্যে ক্ষেপেছেন ইউরোপীয় নেতারা। কেলগের এই মন্তব্যের পর রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনায় ইউরোপের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেখানে তারা ইউক্রেন ইস্যুতে ইউরোপের নতুন পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন। কেইথ কেলগ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল, কারণ ওই আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল। ওই দেশগুলোর এই ধরনের আলোচনা কার্যকর করার কোনো যোগ্যতা ছিল না। এবার আলোচনার ক্ষেত্রের আগের ওই পথ অনুসরণ করা হবে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউরোপকে আর আগের মতো সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে জেলেনস্কি বলেন, অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই দিন শেষ। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গতকাল মিউনিখেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কয়েক দশকের পুরনো সম্পর্ক শেষ হতে চলেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ইউরোপকে এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। ইউরোপের একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন বাস্তবতা মেনে নেই। এখন ইউরোপ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়লে যুক্তরাষ্ট্র যেই মুখ ফিরিয়ে নিতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না আমরা। অনেক নেতাই বলেছেন, ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গঠন জরুরি। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অভিবাসীকে নিয়ে দেশটির পাঞ্জাব প্রদেশের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে একটি মার্কিন উড়োজাহাজ। শনিবার উড়োজাহাজটি ওই বিমানবন্দরে অবতরণ করে। ১০ দিন আগে প্রথম দফায় ১০৪ ভারতীয় অভিবাসীকে নিয়ে একই বিমানবন্দরে একটি মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণ করেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব ভারতীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। রোববার আরেকটি উড়োজাহাজে ১৫৭ জন ভারতীয় অভিবাসীকে নিয়ে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাস করা অবৈধ অভিবাসীদের সবচেয়ে বড় উৎস মেক্সিকো ও এল সালভাদর, এরপরই ভারতের অবস্থান। শনিবার ভারতের স্থানীয় সময় রাত ১১টা ৪০ মার্কিন বিমান বাহিনীর C-17 গ্লোব মাস্টার উড়োজাহাজটি অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দফায় ফেরত পাঠানো ভারতীয়দের উড়োজাহাজে পুরোটা সময় হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছিল। ভারত পৌঁছার পরই তাদের মুক্তি দেওয়া হয়েছিল। বিষয়টি ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ঝড় তুলেছে। এ নিয়ে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বাজেট অধিবেশন চলাকালে গোলমালের ঘটনাও ঘটেছে। সমালোচনার মাঝে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ফেরত পাঠানো ভারতীয়দের সঙ্গে যাতে দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা নতুন কোনো ঘটনা নয়, বছরের পর বছর ধরে এটি চলছে।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত আশা করেছিল যুক্তরাষ্ট্রের সাথে নয়াদিল্লির সম্পর্ক উন্নত হবে, কিন্তু বাস্তবে হচ্ছে তার উল্টোটা। মোদির সফরের আগে পরে 3 দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এছাড়াও ভারতের ওপর ট্রাম্পের প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করতে পারে এমন আলোচনাও চলছে। ভারতের রাজধানী নয়াদিল্লির রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 15 জনই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অনেকে। দেশটিতে কুম্ভমেলার পূর্ণার্থীদের ভিড়ের মধ্যে দিল্লির রেলওয়ে স্টেশনের 2টি প্ল্যাটফর্মের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার রাতে মহাকুম্ভের জন্য নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে নির্ধারিত 2টি ট্রেন বিলম্বিত হবার কারণে যাত্রীদের মধ্যে আকস্মিকভাবে ব্যাপক ভিড় ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয় এবং এতে 11 নারী ও 4 শিশুসহ কমপক্ষে 18 জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছিল। মূলত প্রথমে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, পরে দিল্লি পুলিশ 18 জনের প্রাণ হারানোর খবর নিশ্চিত করে। রেলওয়ে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শনিবার রাতে নয়াদিল্লির স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পূর্ণার্থীদের ভিড় ছিল। ওই 2 প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও অভিযোগ যাত্রীদের। কেউ কেউ দাবি করতে থাকেন 2টি ট্রেন বাতিল হয়ে গেছে, ফলে ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতির তৈরি হয়। অনেকেই দাবি করেন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই 2 প্ল্যাটফর্মে, যদিও ভারতীয় রেলের দাবি এসবই গুজব ছিল। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।